একটা মেয়ে একদিন পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, কিন্তু 6 মাস পরে জানা যায় মেয়েটা আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছিল। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই রহস্য উদ্ঘাটন পুলিশ নয়, করেছিল এক কনস্টেবলের সন্তান। কিন্তু পুলিশ সেটা মেনে নিতে চাইছিল না। একসময় মিডিয়াও এই কেসটাতে জড়িয়ে যায়। এরপর শুরু হয় একটা ত্রিপক্ষীয় মনস্তাত্ত্বিক লড়াই। কে জিতবে? মেয়েটা কি সত্যি আত্মহত্যা করেছিল নাকি সুনিপুণ প্ল্যানে খুন করা হয়েছিল তাকে? সেটা জানতে হলে চোখ রাখুন আজকের এক্সপ্লেইনে। যে মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভিটা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি সেটার নাম হচ্ছে আনন্দ শ্রীবালা। তবে এক্সপ্লেইন শুরু করার আগে আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট রাখছি, এই ভিডিওটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন প্লিজ। আর যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। তো চলুন এবার রহস্য, রোমাঞ্চ এবং সাসপেন্সের জগতে প্রবেশ করি। মুভির শুরুতে আমরা মেরি নামের এক তার বাবা মা এবং হোস্টেলের ওয়ার্ডেনের সঙ্গে একটা পুলিশ স্টেশনে আসতে দেখি। মেরি নিখোঁজ, তাই তারা মেরির মিসিং হওয়ার অভিযোগটা দায়ের করতে পুলিশ স্টেশনে এসেছেন। ভেতরে ঢুকে মেরির মা এক লেডি অফিসারকে বলেন, ম্যাডাম, সকালে আজ আমার মেয়ে হোস্টেল থেকে বেরিয়েছিল, কিন্তু সে এখনও হোস্টেলে ফেরেনি এবং বাড়িতেও ফিরে যায়নি। সে দয়া করে তাকে খুঁজে বের করুন। মহিলার কথা শুনে লেডি অফিসার তাকে বলে, আপনার কেস আমাদের এরিয়ার পুলিশ স্টেশনের আওতায় পড়ে না, তাই আপনি নর্থ এরিয়ার পুলিশ স্টেশনে গিয়ে আপনার এই অভিযোগটা দায়ের করেন। পুলিশ অফিসারের কথা শুনে তারা বেরিয়ে আসে এবং তারপর তিনজন যখন অন্য একটা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়, তখন সেখানকার এক পুলিশ কর্মকর্তা তাদের বলে, আপনার মেয়ে হোস্টেল এরিয়া থেকে নিখোঁজ হয়েছে দেখছি, তাই আপনাকে হোস্টেল এরিয়ার সেন্ট্রাল পুলিশ স্টেশনে অভিযোগ দিতে হবে। এই কথার পর মেরির বাবা মা এবার কিছুটা রেগে যান। তখন পুলিশ অফিসার তাদেরকে বোঝান, আপনি চিন্তা করবেন না, সেখানে যান। এরপর তারা তিনজন সেন্টার জোনের পুলিশ স্টেশনে গিয়ে সিআই অফিসার বেনির সঙ্গে দেখা করে এবং শেষ পর্যন্ত অভিযোগটা এন্ট্রি করে নেওয়া হয়। বেনি প্রথমে মেরির কিছু বিবরণ জেনে নেয় এবং তার ছবি নিয়ে সব পুলিশ স্টেশনে সেটা ফরওয়ার্ড করে দেয়। পাশাপাশি সে তার এসআইকে বলে, সবাইকে জানিয়ে দাও তারা যেন এটাও খোঁজ করে যে সন্ধ্যা থেকে কোনো যুবতী মেয়ের অ্যাক্সিডেন্ট কেস তাদের ওখানে এসেছে কিনা। পুলিশের মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে মেরির বাবা মা এবার একটু অস্বস্তিতেই পড়ে যান, কিন্তু বেনি তাদের শান্ত করে বলে, আপনারা চিন্তা করবেন না, এটা আমাদের ফর্মালিটিস। হতে পারে আপনার মেয়ে কোনো বন্ধুদের বাসায় গিয়েছে, হয়তো কোনোভাবে সেখানে গিয়ে সে আটকে পড়েছে, আর সে কারণেই আপনাদের ফোন দিতে হয়তো ভয় পাচ্ছে। পুলিশকে পুলিশের কাজ করতে দিন প্লিজ। তো পরের দিন সকালে বেনির কাছে এসআইয়ের একটা কল আসে। সেই এসআই তাকে জানায়, স্যার, আমরা হ্রদের পাশে একটা মেয়ের লাশ পেয়েছি যার চেহারা মেরির সাথে মিলে যায়। এই কথাটা শুনে বেনি তৎক্ষণাৎ মেরির বাবাকে কল করে এবং তাকে নিয়ে লাশটা শনাক্ত করার জন্য সেই হ্রদের কাছে চলে আসে। তবে আসার পথে মেরির বাবা শুধু এটাই ভাবছিলেন, এটা যেন সত্য না হয়, এটা যেন তার মেয়ের লাশ না হয়। কিন্তু যখন তিনি সেখানে গিয়ে পৌঁছান, তখন আমরা দেখতে পাই লাশটি আসলে তার মেয়ে মেরিরই। মেয়েকে এই অবস্থায় দেখে বাবা ফুপিয়ে কেঁদে ওঠেন। এরপর কয়েকদিন ধরে এই কেসের তদন্ত চলে এবং পুলিশ মিডিয়াকে জানায় এটা কোনো হত্যাকাণ্ডের কেস নয়, বরং মেরি নিজেই হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মেরির বাবা পুলিশের এই রিপোর্টটা বিশ্বাস করতে পারেন না, তাই তিনি বাইরে গিয়ে মিডিয়াকে বলেন, পুলিশ এই কেসটা সঠিকভাবে তদন্ত করছে না, আমার মেয়েকে হত্যা করা হয়েছে, সে নিজেকে কখনোই এভাবে মারতে পারে না, সে খুবই সাহসী মেয়ে ছিল। এরপর টিভি চ্যানেলগুলো মেরির বাবার এই খবর প্রচার করতে শুরু করে, ফলে বিভিন্ন জায়গায় ছাত্ররা মেরির হত্যার ন্যায় বিচারের দাবিতে মিছিল বের করে। এরপর এই কেসটি নিয়ে মাসের পর মাস মিডিয়ায় আলোচনা চলতে থাকে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো বিশেষ অ্যাকশন বা উত্তর দেওয়া হয় না। পুলিশ তাদের স্ট্যান্ডে অটল থাকে, তাদের ধারণা মেরি আত্মহত্যাই করেছে। এরপর একে একে 6টা মাস কেটে যায় এবং আমরা শ্রীবালা নামে একজন রিপোর্টারকে দেখতে পাই, যে তার অফিসে যাচ্ছিল। অফিসে এসে পৌঁছালে এক এডিটর তাকে জিজ্ঞাসা করে, ক্রাইম ফাইলস প্রোগ্রামের জন্য এখন কোনো এপিসোড সে তৈরি করবে কিনা। সে তাকে বলে 6 মাস আগে মেরি নামের একটা মেয়ের লাশ হ্রদের পাশে পাওয়া গিয়েছিল। পুলিশ বলেছিল সে আত্মহত্যা করেছে, কিন্তু মেরির পরিবার মিডিয়াতে বলেছিল তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তাই আমি চাইছি আমরা এই কেসটিকে আমাদের ক্রাইম ফাইলস প্রোগ্রামে দেখাতে, কারণ জনতা এখনও এই কেস নিয়ে মিছিল করছে, তাই এটা আমাদের জন্য ভালো টিআরপি দেবে। এ কথার প্রেক্ষিতে এডিটর তাকে জিজ্ঞাসা করে, যখন পুলিশই কেসটি বন্ধ করে দিয়েছে, তখন এই কেসের ডিটেলস কোথা থেকে জোগাড় করবে তুমি?
এর জন্য কোনো প্রাইভেট ডিটেকটিভের প্রয়োজন তো হবে। শ্রী এবার উত্তর দেয়, আপনি চিন্তা করবেন না, আমার এক পরিচিত ডিটেকটিভ আছে যে এই কাজটা করতে পারে। এরপর দৃশ্য শিফট হয় আনন্দ নামে একটা ছেলের উপরে, যে পুলিশ স্টেশনের পুরনো ফাইলের একটি স্টোরে কাজ করে, আর সেখানকার বেশ কিছু ফাইল স্টাডিও করে সে। আইজ্যাক নামে একজন লোক এই স্টোরের দায়িত্বে রয়েছে এবং আনন্দ মূলত তাকে সাহায্য করে। এরপর জানা যায় আনন্দ একজন পুলিশ অফিসার হতে চায় এবং সে পুলিশের পরীক্ষা তাকে দিতে চলেছে। এরপর একজন পুলিশ কর্মকর্তা আইজ্যাকের কাছে এসে তাকে একটা পুরনো ফাইল বের করে দিতে বলে, কিন্তু আনন্দ খুব দ্রুত সেই ফাইলটি এনে পুলিশ কর্মকর্তাকে হাতে দেয় এবং একই সাথে সে সেই ফাইলের কেস নিয়েও বেশ কিছু কথা বলতে শুরু করে। কোনো একটা পুরনো কেস সম্পর্কে আনন্দের এ ধরনের অবজারভেশন দেখে পুলিশ কর্মকর্তা অনেক ইমপ্রেসড হয়ে যান এবং তাকে বলে, আরে বা তোমার তো দেখছি ফাইলের নাম শুনেই কেসের সব কিছু মনে পড়ে যাচ্ছে, অসাধারণ, কাজ চালিয়ে যাও। এই কথাটা শুনে আইজ্যাক বলে, এমন কেন হবে না স্যার, ও যে আমাদের সেই শ্রীবাল্লা ম্যাডামের ছেলে, 20 বছর আগে যিনি ডিউটিতে থাকাকালীন সময় মৃত্যুবরণ করেছিলেন। আজও মানুষ তার বুদ্ধির প্রশংসা করে। এই কথার মাধ্যমে আমরা জানতে পারি আনন্দের মা শ্রীবাল্লা একজন হেড কনস্টেবল ছিলেন। আচ্ছা বন্ধুরা, এখানে কনফিউজ হচ্ছেন কি আপনারা? একটু কনফিউজ হবেন না, কারণ সেই রিপোর্টার এবং আনন্দের মায়ের নাম একই ছিল, অর্থাৎ শ্রীবাল্লা ছিল। তো এরপর দেখা যায় আনন্দ একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে। ইন্টারভিউ বোর্ডের HR যখন তার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে প্রশ্ন করে, বিশেষ করে তার মায়ের সাথে তার সম্পর্ক সম্পর্কে, তখন আনন্দ একদম চুপ হয়ে যায়। কিন্তু হঠাৎই তার মায়ের কথা মনে পড়ে। আনন্দ দেখতে পায় তার মা যেন তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে, তুমি এত ঘাবড়ে গিয়েছো কেন বাছা? তুমি কি তোমার মায়ের সম্পর্কে জানো না? যদি জানো তাহলে তাদের বলছো না কেন? এরপর আনন্দের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে এবং সে HR-কে সব উত্তর দিতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত আনন্দের সেই চাকরিটি আর হয় না, কারণ HR জানতে পেরেছিল যে আনন্দের কিছু স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। এই চাকরিটা না হয় আনন্দের খুব মন খারাপ হয়ে যায়। আর মন খারাপ নিয়ে সেই সন্ধ্যায় আনন্দ আইজ্যাক এবং তার গার্লফ্রেন্ড শ্রীর সঙ্গে দেখা করে। শ্রী আনন্দকে বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে তোমার জন্য একটা ভালো কাজ আছে। তোমাকে সবসময় পুলিশের চাকরি পেতে হবে এমন কোনো চিন্তা মাথায় ঢুকিয়েই না। আমি আমার এডিটরের সাথে কথা বলেছি এবং তুমি আমার সাথে সেসব কেস ইনভেস্টিগেট করতে সাহায্য করবে যেগুলো আমরা আমাদের চ্যানেলে ক্রাইম ফাইলস প্রোগ্রামের এপিসোড হিসেবে দেখাতে চাইছি। শ্রীর কথা শুনে আনন্দ এবার খুশি হয় এবং কাজটি করতে সে রাজি হয়ে যায়, কারণ এই কাজে তাকে কেসগুলি ইনভেস্টিগেট করার নতুন একটা সুযোগ মিলবে, যা তাকে পুলিশের চাকরি পেতেও হয়তো পরবর্তীতে সাহায্য করবে। এরপর শ্রী আনন্দকে মেরির কেস সম্পর্কে বলে। সে বলে, আমাদের প্রথম কেস হলো মেরি নামের একটা মেয়ের এবং এই কেসটি পুলিশ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের এর ডিটেলসটা বের করতে হবে। এরপর তারা দুজন কেসের তদন্তের জন্য প্রথমে মেরির বাবা মায়ের সঙ্গে দেখা করে এবং তাদের বলে, আমরা আপনাদের মেয়ের কেসটি পুনরায় তদন্ত করার জন্য চেষ্টা করছি এবং সেগুলোকে জনগণের কাছে পৌঁছে দিতে আমাদেরকে সাহায্য করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। শ্রী তাদের জিজ্ঞাসা করে, মেরি নিখোঁজ হওয়ার আগে শেষ কখন আপনার সাথে কথা বলেছিল? মেরির মা উত্তর দেন, নিখোঁজ হওয়ার একদিন আগে মেরি খুব খুশি ছিল, কারণ তার এক্সামে ভালো নম্বর এসেছিল। সে বলেছিল পরের সপ্তাহে বাড়ি আসবে সে, কারণ তাকে একটা প্রজেক্ট তার বান্ধবীর সাথে শেষ করতে হতো, তাই হোটেলেই থাকতে হতো তাকে। এই কথোপকথনের মধ্যে আনন্দ কিছু পর্যবেক্ষণ করতে মেরির রুমে চলে আসে, যেখানে সে একটা ইনহেলার দেখতে পায়। সেই রুমের জানালা খোলার পর মেরির বাড়ির সামনে একটা পুকুরও দেখতে পায় আনন্দ। এরপরে আনন্দ ইনহেলারটি নিয়ে বাইরে বেরিয়ে এসে মেরির বাবা মাকে জিজ্ঞাসা করে, মেরি কি পাশের পুকুরে গোসল করতে যেত? মেরির বাবা উত্তর দেন, এটা সম্ভবই না, কারণ মেরি পানিতে নামতেই ভয় পেত, তাছাড়া সে সাঁতারও জানতো না। এরপর আনন্দ তাদের সেই ইনহেলারটি দেখিয়ে জিজ্ঞাসা করেন, মেরির কি অ্যাজমা ছিল? মেরির বাবা বলেন, হ্যাঁ, তার 8 বছর বয়সে অ্যাজমা ছিল। এরপর আনন্দ তাদের FIR রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট আনতে বলে এবং তারপর সেই রিপোর্টগুলোকে ভালোভাবে দেখতে শুরু করে। রিপোর্টগুলো দেখতে দেখতে সে আবার তার মাকে কল্পনায় আনে। কল্পনায় তার মা তাকে বলে, এই কেসটিকে সাধারণ মানুষের মতো নয়, একজন পুলিশ অফিসারের মতো দেখতে চেষ্টা করো। এরপর খুব সূক্ষ্মভাবে তদন্ত করতে শুরু করে আনন্দ। শেষে সবাইকে বলে, মেরি আত্মহত্যা করেনি, বরং কেউ তাকে হত্যা করেছে। এটা শুনে সেখানে উপস্থিত সবাই শকড হয়ে যায়। সেদিন সন্ধ্যায় শ্রী আনন্দকে জিজ্ঞাসা করে, তুমি এত কনফিডেন্ট কিভাবে হলে যে মেরিকে হত্যা করা হয়েছে? আনন্দ উত্তর দেয়, যদি মেরির পানি ভীতি থাকতো এবং সাঁতার সে না জানতো
তাহলে সে পানিতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিত, তাকে লাফিয়ে পড়ে মারা যেতে হতো না। আনন্দের কথা ও থিওরি শুনে সবাই এটা ভাবতে শুরু করে পুলিশ তাড়াহুড়ো করে কেসটি সঠিকভাবে তদন্তই করেনি। এরপর এই কেসটি ধীরে ধীরে মেইন স্ট্রিম মিডিয়ায় প্রচার হতে শুরু করে এবং এটা দেখে মেরির বাবা মা কেসটি পুনরায় ওপেন করার জন্য জোর দাবি জানায় সরকারের কাছে। চতুর্মুখী চাপে কেসটা পুনরায় ওপেন করা হয় এবং এবার এটা ডিএসপি শঙ্কর নামে একজন পুলিশ অফিসারের হাতে সোপর্দ করা হয় তদন্তের জন্য। এরপর শঙ্কর সেই তদন্ত কার্যক্রম মনোযোগ সহকারে করতে শুরু করে এবং তার এক সহকর্মীকে একসময় বলে, এই ছেলেটার কারণে কেসটা রিওপেন হয়েছে, আমি তার সম্পর্কে জানতে চাই। মানে এখানে সে আনন্দের কথাই বোঝাতে চাইছিল। এরপর শঙ্কর তাকে বলে, আমি আনন্দের সঙ্গে দেখাও করতে চাই। এদের যখন এদিকে কথা চলছিল তখন অন্যদিকে শঙ্কর তার পুলিশের চাকরির জন্য একটা মেডিকেল টেস্ট করাচ্ছিল। তাই আনন্দ কোথায় থাকতে পারে সেটা জানার পর তারা দুজন পৌঁছে যায় সেই স্থানে। সেখানে সে নিজেকে পরিচয় করিয়ে দেয় এবং জানতে পারে আনন্দ বিখ্যাত হেড কনস্টেবল শ্রীবালার ছেলে। তাই সে আনন্দের মায়ের সম্পর্কে এবার জিজ্ঞাসা করতে শুরু করে তার কাছে। এখানে তার মায়ের কথা শুনে আনন্দ হঠাৎ কিছুটা অস্বস্তি বোধ করে, কিন্তু তখনই সে তার মাকে কল্পনায় দেখতে পায় যে তাকে শঙ্করকে উত্তর দিতে বলে। এইভাবে আনন্দের আত্মবিশ্বাস ফিরে আসে এবং শঙ্করকে সে ভালোভাবে উত্তর দিতে শুরু করে এবং তাকে এটাই বোঝাতে চেষ্টা করে যে মেরির কেছে বেশ কিছু গোলমাল রয়েছে। কিন্তু আনন্দের আচরণের এই হঠাৎ পরিবর্তনের কারণে শঙ্করের একটা বিশেষ ব্যাপার মনে হতে থাকে যে আনন্দ হয়তো মানসিকভাবে অসুস্থ। কিন্তু সে বিষয়টা আপাতত এড়িয়ে তাকে বলে, হ্যাঁ আমরা এই কেসটা দেখব, তুমি তোমার চাকরির প্রস্তুতি নাও। সেদিন আনন্দ চলে যাওয়ার পর শঙ্কর তাকে মেডিকেল টেস্টে ফেল করিয়ে দেয়। কিন্তু যখন আইজ্যাক এই খবরটা জানতে পারে তখন সে শঙ্করের কাছে আনন্দের জন্য সুপারিশ করে। শঙ্কর আইজ্যাককে বলে, স্যার আমার আনন্দের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, মেডিকেলের সময় আমি লক্ষ্য করেছি তার হয়তো কিছু মানসিক সমস্যা আছে, তাই নিয়ম অনুযায়ী তাকে ফেল করিয়েছি। এরপর যখন আইজ্যাক বাইরে বের হয় তখন দেখা যায় আনন্দ বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। তার মনে আশা ছিল শঙ্কর তাকে হয়তো এবার পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে, কিন্তু শঙ্কর বেরিয়ে এসে আনন্দকে একজন সাইকিয়াট্রিস্টের নম্বর দিয়ে বলে, প্রথমে তোমার চিকিৎসা করা প্রয়োজন আনন্দ, তারপরে তুমি পুলিশের চাকরি পাবে। শঙ্করের এই কথায় ভীষণ দুঃখ পায় আনন্দ, তাই বাড়িতে গিয়ে সে অঝরে কান্না করতে শুরু করে এবং মায়ের উদ্দেশ্যে বলে সে সত্যটা সবার সামনে আনার চেষ্টা করছিল, কিন্তু শঙ্কর তাকে উল্টো পাগলই প্রমাণ করে দিল। কিন্তু তার মা এবার তাকে বুঝিয়ে বলে, তুমি সঠিক নও আনন্দ, যদি তুমি সঠিক হও তাহলে শঙ্করকে ভুল প্রমাণ করো। এই কথাটা শোনার পর আনন্দ রাত শঙ্করকে ফোন করে এবং তাকে বলে, স্যার এই ভিডিওতে আমি কিছু বিষয় সামনে রেখেছিলাম, কিন্তু এখন আমি আপনাকে প্রমাণ সহ দেখাবো যে মেরি আত্মহত্যা করেনি, বরং তাকে হত্যা করা হয়েছে। শঙ্কর তাকে বলে, ঠিক আছে, আমি সেই দিনের অপেক্ষা করব যখন তুমি প্রমাণটা দিতে পারবে আমাকে। এর কয়েকদিন পরের ঘটনা। কমিশনার শঙ্করকে ডেকে কেসের প্রোগ্রেস সম্পর্কে জিজ্ঞাসা করছে। শঙ্কর উত্তর দিচ্ছে, ম্যাডাম 90% সম্ভাবনা যে মেরি আত্মহত্যা করেছে, কিন্তু কমিশনারের এটা বিশ্বাস হয় না। সে বলে, তাহলে 10% যে সম্ভাবনা আছে যে এটা একটা হত্যাকাণ্ডের কেস, সেটাকে মাথায় নিয়েই তুমি তদন্ত চালিয়ে যাও। এরপর কমিশনার আরও বলে, দেখো শঙ্কর, তুমি যদি মনে করো তুমি একাই এই কেসটা হ্যান্ডেল করতে পারবে তাহলে করো, কিন্তু তোমার অহংকারকে সরিয়ে রেখে করো তুমি। আমার মনে হয় তোমার আনন্দ নামের সেই ছেলেটাকে তোমার সাথে নেওয়া উচিত, কারণ সে ভিডিওতে কিছু লিগ্যাল পয়েন্ট দিয়েছে আমাদের। কিন্তু শঙ্কর তার ইগো বজায় রাখে। সে বলে, না, আমি একাই আমার মতো করে এই কেসটা হ্যান্ডেল করে আপনার সামনে রিপোর্ট পেশ করব। অন্যদিকে আনন্দ কেসটিকে আরও গভীরভাবে তদন্ত করতে শুরু করেছিল এবং সে একদিন জানতে পেরেছিল মেরি যেদিন নিখোঁজ হয়েছিল তার আগে সে চার্চে গিয়েছিল। ফলে সে এর সত্যতা জানতে এবার সে চার্চে যায়, যেখানে ফাদার তাকে বলে ভালো নম্বর পাওয়ার কারণে মেরি সেদিন চার্চে এসেছিল। এরপর আনন্দ আইজ্যাক এবং সির সাথে মিলে চার্চের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে তারা একটা বিশেষ ক্লু পায়। তারা দেখতে পায় মেরি সেদিন চার্চ থেকে ফিরে গিয়েছিল ঠিকই, কিন্তু প্রায় 5 মিনিট পর আবার ফিরে এসেছিল এবং ফিরে আসার সময় তার ব্যাগটার মুখটা বন্ধ ছিল এবং তার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে কারোর জন্য কিছু একটি কিনেছে। এই বিষয়টা খেয়াল করে আনন্দ এবার সেই এলাকার বিভিন্ন দোকানে গিয়ে জিজ্ঞাসা করে যে মেরি সেদিন কিছু কিনেছিল কিনা। আর এভাবেই এক সময় একটা গিফট শপে কাজ করা একটা মেয়ে তাকে বলে সেদিন মেরি তার দোকান থেকে একটা গিফট কিনেছিল। আনন্দ তাকে জিজ্ঞাসা করে, আমি কি দেখতে পারি সে কোন ধরনের গিফট কিনেছিল? মেয়েটি তাকে দোকানের এবার আরেকটা একই রকমের জিনিস দেখায় যেটা মেরি নিয়েছিল।
এরপর আনন্দ মেরির সব বন্ধু এবং তাদের পরিবারকে জিজ্ঞাসা করতে শুরু করে সেদিন মেরির কোনো বন্ধুর জন্মদিন ছিল কিনা বা কোনো ফাংশন ছিল কিনা যেখানে সে গিফট নিয়ে যাচ্ছিল, কিন্তু দেখা যায় তার সব বন্ধুই এই বিষয়গুলো অস্বীকার করে। এই একই সময়ে শ্রী মেরির ডায়েরি থেকে আর একটা নামও খুঁজে পায়, হিনা। এরপর আনন্দ হিনার নাম্বার বের করে তাকে কল করে, কিন্তু হিনার বাবা ফোনটা ধরার পরও কেটে দেন। বিষয়টা বেশ অবাক করার মতো। অন্যদিকে শঙ্করও কিন্তু এই হিনার তদন্তে নেমে পড়েছিল। সে সরাসরি এবার হিনার বাড়িতে গিয়ে তাকে প্রশ্ন করে একদিন, কিন্তু হিনা কোনো উত্তর দেয় না। সে শুধু বলে, মেরি আমার খুব ভালো বন্ধু ছিল। এই বলেই সে কাঁদতে থাকে। এই সময় হিনার বাবা শঙ্করকে বলে, স্যার কিছুদিন আগে আমার ছেলের মৃত্যু ঘটেছে, যার কারণে হিনা একেবারেই শোকাগ্রস্ত ছিল। এর কিছু সপ্তাহ পর মেরি তার বন্ধু হয়, তাই সবকিছু আবার ঠিক হতে শুরু করেছিল। কিন্তু যখন মেরির মৃত্যু হলো তখন হিনা আবার ডিপ্রেশনে চলে যায়। এই কথা শুনে শঙ্কর এবার আর কোনো কথা না বাড়িয়ে উঠে চলে আসে। এরপরের দৃশ্যে আবার আনন্দ এবং শ্রীর দিকে ফিরে যায়, যারা পোস্টমর্টেম করা এক ডাক্তারের সাথে দেখা করে এবং জিজ্ঞাসা করে, আপনি কি মেরির পোস্টমর্টেম কোনো বিশেষ কিছু লক্ষ্য করেছেন কিনা। ডাক্তার বলে, মেরির শরীরে কিছু ছোট্টখাটো আঘাতের চিহ্ন ছিল এবং তার কানের ইয়াররিংটাও সে হারিয়ে ফেলেছিল, যা থেকে বোঝা যায় তার কারো সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। ফরেন্সিকের এই কথায় আনন্দের মনে পড়ে, সে যখন মেরির লাশটা পাওয়া গিয়েছিল তখন তার বাবা বলেছিলেন যে মেরির হাতের রিংও একটা নাকি হারিয়ে গিয়েছে। আর এই কথা মনে হয় আনন্দ যে ভাবা সেই কাজ। এবার সে সেই লোকটির সাথে গিয়ে দেখা করে যে লাশটা তুলেছিল, কিন্তু লোকটির কাছে প্রশ্ন জিজ্ঞাসা করার পর সে উত্তর দেয়, স্যার আমি যেদিন লাশটা তুলেছিলাম পুলিশ আমাকে খুব কম টাকা দিয়েছিল, তাই আমি চুপচাপ সেই মেয়ের হাত থেকে রিংটি মুখে পরে আগেই রেখে দিয়েছিলাম। তার কথার উত্তরে আনন্দ জানতে চায়, রিংটি কি সহজেই খুলে গিয়েছিল নাকি টাইট ছিল। লোকটি উত্তর দেয়, রিংটি সহজেই খুলে গিয়েছিল। আর এটা শুনে আনন্দ বুঝতে পারে মেরির মৃতদেহ বেশিক্ষণ পানিতে পড়েছিল না, কারণ যদি সেটাই হতো তাহলে তার শরীর ফুলে যেত আর অবশ্যই সেই রিংটা অনেক টাইট হয়ে যেত হাতের আঙুলের সাথে। এরপর আনন্দের মনে পড়ে মেরির ফোনের কথা, যা তখনও কেউ খুঁজে পায়নি। তাই সে তার বন্ধু এবার অজয়কে ফোন করে মেরির নাম্বার ট্র্যাক করতে বলে, কিন্তু অজয় তাকে উত্তর দেয়, আমার মেরির ফোনের IMEI নাম্বার প্রথমে জানতে হবে যাতে ফোনটি ট্র্যাক করা যায়। তাই তুমি মেরির বাবাকে জিজ্ঞাসা করো, তার কাছে ফোনের বাক্স থাকলে সেখানে IMEI নাম্বারটাও থাকবে, আর সেটা আমাকে এনে দাও। এ কথা শোনার পর আনন্দ মেরির বাবার কাছে গিয়ে তার কাছে জানতে চায় সেই বাক্সটা সম্পর্কে, কিন্তু মেরির বাবা উত্তর দেয় সে বাক্সটা আবর্জনায় ফেলে দিয়েছে। এরপর আনন্দ তার বন্ধু অজয়ের সাথে ফোনের লোকেশন ট্র্যাক করার কাজ শুরু করে এবং একসময় নাগরকোয়েল নামে একটা জায়গায় পাওয়া যায় মেরির ফোনের শেষ লোকেশন। এরপর ওরা জানতে পারে এক লোকের কাছে রয়েছে মেরির সেই ফোনটা, তাই সে সিদ্ধান্ত নেয় নাগরকোয়েলে গিয়ে সেই লোকের সাথে সে দেখা করবে যার কাছে মেরির ফোনটা আছে। কিন্তু আইজ্যাক সব কথা শুনে তাকে বলে, তোমার একা যাওয়া বিপজ্জনক, তাই তুমি আমার এক ASIকে সাথে নিয়ে যাও। আয়াপ্পান মানে এই ASI সম্পর্কে বলতে গেলে সে একজন সাসপেন্ড পুলিশ অফিসার ছিল, যাকে একটা কেসের কারণে সাসপেনশনে রাখা হয়েছিল। তো পরদিন আনন্দ এবং আয়াপ্পান নাগরকোয়েলের উদ্দেশ্যে রওনা দেয়। আনন্দ চলে যাওয়ার পর আইজ্যাক শঙ্করকে কল করে বলে, 1 মাস আগে মেরির ফোন নাগরকোয়েলে চালু হয়েছিল, তাই আনন্দ সেখানে গিয়েছে। শঙ্কর বলে, স্যার আনন্দকে করতে দিন, যা সে করছে। আমরা ইতিমধ্যেই সেই ফোনের ডেটা কপি করে নিয়েছি এবং সেই ডেটায় তেমন কিছু বিশেষ কিছু ছিল না। আর এই বলেই শঙ্কর ফোনটা রেখে দেয়। কিছু সময় পর শঙ্করের সহকর্মী শঙ্করকে একটা অদ্ভুত কথা বলে বসে। সে বলে, স্যার আনন্দ যেহেতু সেখানে গিয়েছে তাহলে নিশ্চয়ই তার মাথায় কিছু একটা চলছে, আমরা তাকে হালকাভাবে নিতে পারি না। আপনি হয়তো জানেন না তার মা কতটা দক্ষ একজন পুলিশ ছিলেন। একবার এক রাজনীতিবিদের ছেলের জীবনটা হেল করে দিয়েছিলেন তিনি। সেই মন্ত্রীর ছেলের লোকেরা তাকে তার নিজের বাড়িতেই মেরে ফেলেছিল, কিন্তু সেই থেকে আনন্দের কেসটারই আইজ্যাক স্যার নিয়ে নিয়েছেন। এই কথা শুনে শঙ্কর কিছুটা হলেও পরিস্থিতির বাস্তবতা বুঝতে পারে এবং আনন্দের কার্যকলাপের উপরে নজর রাখতে থাকে। অন্যদিকে নাগরকোয়েলে পৌঁছে আনন্দ সেই নম্বর ট্র্যাক করে একটা দোকানে গিয়ে পৌঁছায়। এরপর সেই দোকানিকে জিজ্ঞাসা করে, তোমার কাছে এই ফোনটি কোথা থেকে এলো? সেই দোকানি তাকে বলে, এই ফোনটি একটা দোকান থেকে সে সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনেছিল। লোকটার কথা মতো আনন্দ এবং আয়াপ্পান এরপর সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ফোনটির কথা। সেই দোকান মালিক তাদের বলে, এই মোবাইলটি টনি নামের একজন তার কাছে বিক্রি করেছিল। এরপর আনন্দ শুরু করে টনির সন্ধান এবং এক পর্যায়ে সে জানতে পারে টনি একটা কলেজের ছাত্রদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের সিট পাইয়ে দেওয়ার কাজ করে
টনির এই পেশাকেই আনন্দ এবার একটা কাজে লাগায়। সে তার কাছে গিয়ে একদিন জানায়, আমার বোনের জন্য একটা ছিট চাই, কত খরচ পড়বে। এ সময় সে তাকে তার বোন হিসেবে মেরির ছবিটা দেখায়। এটা আনন্দ অনেকটা ইচ্ছে করেই দেখিয়েছিল, আর তার এই ছবিটা দেখানোর উদ্দেশ্যটা এবার সফল হয়। মেরির ছবিটা দেখেই টনি হঠাৎ বলা নেই কয়া নেই দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু আনন্দ এবং আয়াপ্পান তাকে তাড়া করে ধরে ফেলে। এরপর যখন টনিকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে মেরি তাকে তার ভালোবাসায় নাকি ফাঁসিয়েছিল এবং তারপর তাকে ধোঁকা দিতে শুরু করেছিল, তাই সে তাকে মেরে ফেলেছে। এই কথাগুলো শঙ্কর শেষ পর্যন্ত আনন্দকে বলে, কিন্তু আনন্দ সবকিছু শুনে বলে, স্যার এই কেসটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়, এই লোকটা নিশ্চয়ই মিথ্যে বলছে। কিন্তু শঙ্কর তার কথার উত্তরে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন মনে করছো? আনন্দ বলে, যদি এমন হতো তাহলে মেরির পরিবারের কেউ না কেউ অবশ্যই এটা জানতো, অথবা অন্তত রনির তো এটা জানা থাকতো, তাই আমি কাল রনির সাথে কথা বলবো। এর পরের দিন আনন্দ রনিকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে সেদিন সকালেই রনির মা মারা গিয়েছে। আর এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই রনির মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এই অবস্থায় আনন্দ তাকে শান্ত করে এবং তারপর তার বাড়ি পর্যবেক্ষণ করতে শুরু করে সে। কিন্তু এক সময় তার নজর পড়ে একটা মূর্তির উপর, যেটা সে সম্প্রতি কোথাও দেখেছিল। আর কোথায় দেখেছিল এই বিষয়টা যখন সে ভাবতে শুরু করে তখন হঠাৎ তার মনে পড়ে এটা সেই গিফট যা নিখোঁজ হওয়ার আগে মেরি চার্চের পাশের একটা দোকান থেকে কিনেছিল এবং সেটার একটা কপি দোকানদার তাকে দেখিয়েছিল। এরপর আনন্দ বাড়ির বাইরে গিয়ে রনির মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার পোস্টারটি ভালো করে দেখে। সেখান থেকে সে জানতে পারে 26শে মে মেরি নিখোঁজ হয়েছিল এবং 26শে মেই রনির মায়ের জন্মদিন ছিল। অর্থাৎ একটা বিষয় এবার ক্লিয়ার হয়ে যায়। আনন্দ ভাবে মেরি এই গিফটটি নিশ্চয়ই রনির মাকে দেওয়ার জন্য কিনেছিল। তারপর সে সরাসরি রনির কাছে জানতে চায়, তোমার মায়ের জন্মদিন 26 মে ছিল তাই না? মেরি কি সেদিন এখানে এসেছিল কোনো গিফট নিয়ে? এই কথাটা শুনে রনি এবার কিছুটা ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি উত্তর দেয়, না মেরি এখানে আসেনি এবং কোনো গিফটও দেয়নি সে। আর এই বিষয়টা রনির উপরে আনন্দের সন্দেহকে বাড়িয়ে তোলে। সে বুঝতে পারে রনি মিথ্যে বলছে, তাই সে লুকিয়ে রনির মায়ের মোবাইলটা সংগ্রহ করে এবং সেটার কল হিস্ট্রি চেক করতে থাকে। কল লিস্ট থেকে আনন্দ জানতে পারে 26শে মে রনির মা মোট 4 জনকে কল করেছিল, যার মধ্যে একটা নাম্বার ছিল অজানা। এরপর সে এই 4টি নাম্বার তার বন্ধু অজয়কে দিয়ে বলে এই নম্বরগুলোর মালিকদের খুঁজে বের করতে। খোঁজ নিয়ে অজয় জানায় 3টা নাম্বার রনির আত্মীয়দের, কিন্তু অন্য নম্বরটি হিনা নামের একটা মেয়ের। এই হিনা নামটা শুনে আনন্দের মেরির সেই বান্ধবীর কথা মনে পড়ে যায় এবং সে তখনই বুঝতে পারে এই হিনাই হচ্ছে সেই হিনা। তাই সে এরপর হিনাকে কল করে জিজ্ঞাসা করে, যেদিন মেরি নিখোঁজ হয়েছিল সেদিন কি রনির মা তোমাকে কল করেছিল? হিনা বলে, না, এই নাম্বার থেকে কল আসলেও সেটা আসলে মেরি সেদিন করেছিল তাকে, এবং সে তাকে একটা ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। সে তার কাছে জানতে চেয়েছিল ওষুধটি কি কাজে লাগে। এ কথা শুনে আনন্দ হিনাকে সেই ওষুধের নাম জিজ্ঞাসা করে এবং তারপর সেটা গুগল করতে থাকেছে। গুগলে সার্চ করার পর আনন্দ সেই ওষুধটা খুঁজে পায় এবং সেই ওষুধের প্যাকেটটা দেখতে পায়। আর তখনই তার মনে পড়ে যায় এই একই প্যাকেট সে রনির গাড়িতেও দেখেছিল। এইসব ঘটনায় আনন্দের সন্দেহ এখন নিশ্চিত বিশ্বাসে পরিণত হয় যে রনি নিশ্চয়ই বড় কিছু গোপন করছে। তাই সে তৎক্ষণাৎ এই বিষয়টা শঙ্করকে জানায়। তার কথা শুনে শঙ্কর বলে, খুব ভালো, এখন আমরা এই কেসটি কোর্টে নিয়ে গিয়ে রনিকে অপরাধী প্রমাণ করতে পারবো। কিন্তু আনন্দ এবার একটা কথা বলে বসে। সে বলে, স্যার ততক্ষণে একটা প্রমাণ নষ্ট হয়ে যাবে, আর সেটা হলো রনির মায়ের মরদেহ। আমাদেরকে রনির মায়ের দেহটা পোস্টমর্টেম করতে হবে। শেষ পর্যন্ত দেখা যায় রনির মায়ের পোস্টমর্টেমের আদেশ জারি করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাই রনির আত্মীয়রাও তার মায়ের আকস্মিক মৃত্যু নিয়ে অনেকটাই সন্দিহান ছিল। এরপর পুলিশ রনির আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে রনি আসলে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল এবং তার বাবার মৃত্যুর পর তার মাই তার দেখাশোনা করতেন, কিন্তু তার শরীর খুব একটা ভালো চলছিল না এবং তিনি মাঝে মাঝে অদ্ভুত আচরণ করতেন। তো এসব জিজ্ঞাসাবাদের মধ্যেই একদিন রনির মায়ের পোস্টমর্টেম রিপোর্টটাও চলে আসে। আর রিপোর্টে জানা যায় রনির মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, বরং তাকে কোনো এক ধরনের স্লো পয়জন দিয়ে ধীরে ধীরে মারা হচ্ছিল। এরপর পুলিশ এই সন্দেহ নিয়ে রনির বাড়ি তল্লাশি করে সেই ওষুধগুলো খুঁজে বের করে এবং শেষ পর্যন্ত রনিকে গ্রেপ্তার করা হয়। শঙ্কর এবং আনন্দ তারপর একসাথে রনিকে জেরা করা শুরু করে। শঙ্কর তার কাছে জানতে চায়, চলো এবার সত্যি কথা বলো, তুমি তোমার মাকে কেন মেরেছ?
রনি বলে, স্যার আমি তো বুঝতে পারছি না আমার বাড়িতে এই ওষুধ কতদিন থেকে আছে এবং কিভাবে এসেছে, কারণ আমার মায়ের স্বাস্থ্য সবসময় খারাপ থাকতো, তাই আমি কোনো না কোনো ওষুধ নিয়মিতই আনতাম বাসায়। দ্বিতীয়ত আপনারা আমাকে ধরে এখানে নিয়ে এসেছেন, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে এখানে হচ্ছেটা কি। তার কথার প্রেক্ষিতে আনন্দ উত্তর দেয়, এখনই সব বুঝতে পারবে, আমি সব বলছি। তুমি আমাকে মিথ্যে বলেছিলে মেরি 26শে মে তোমার মায়ের সাথে দেখা করতে আসেনি, অথচ তোমার বাড়িতে যে গিফটটা রাখা ছিল ঠিক সেই রকম গিফট মেরি তোমার মায়ের জন্য কিনেছিল। আনন্দের কথা শেষ হওয়ার পর রনি বলে, সেই গিফট আমি অনেক আগে কিনেছিলাম, হতে পারে আপনার কোনো ভুল হয়েছে। তার কথার পর আনন্দ উত্তর দেয়, ঠিক আছে এটা হতেই পারে, কিন্তু এবার আমাকে বলো তো, যদি মেরি তোমার বাড়িতে না এসে থাকে তাহলে সে তোমার মায়ের ফোন থেকে হিনাকে কলটা করলো কিভাবে? এই কথাটা বলে সে রনির মায়ের ফোনটি তাকে দেখায় এবং এই সত্য এবার সবার সামনে আসতেই রনির হুঁশ উড়ে যায়। সে বলে, স্যার আমার মা খুব অসুস্থ থাকতেন এবং সবসময় ব্যথায় কষ্ট পেতেন, তাই আমি এই ওষুধ ব্যবহার করা শুরু করি যাতে তিনি ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। আমি তাকে এভাবে দেখতে পারতাম না। তারপর সে আরও বলে, আমি আমার মাকে সত্যিই মেরে ফেলেছি স্যার, আমার সত্যি বড় ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমি মেরিকে মারিনি। এই কথাটা শুনে আনন্দ বলে, আরে মেরির নাম তো আমরা নিইনি, তাহলে তুমি কেন আতঙ্কিত হচ্ছ? আনন্দের কথায় এবার চমকে যায় রনি এবং বুঝতে পারে সে আর একটা ভুল করে ফেলেছে, কিন্তু তবুও সে শান্ত থাকার চেষ্টা করে। তারপরে বলে, স্যার আমি মেরিকে খুব ভালোবাসতাম, আমি তাকে মারতে পারি না, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। তখন আনন্দ তার সামনে এমন একটা প্রমাণ হাজির করে যেটা রনির এই দাবিটাও ভুল প্রমাণ করে দেয়। সে তার পকেট থেকে মেরির একটা ইয়াররিং বের করে তার সামনে রাখে এবং তাকে বলে, আমি এটা তোমার গাড়ির তল্লাশি করার সময় ডিকিতে পেয়েছিলাম, অর্থাৎ এটি প্রমাণ করে যে তুমি মেরিকে তোমার ডিকিতে রেখেছিলে। সে জীবিত ছিল নাকি মৃত সেটা তুমি এখন আমাদের বলবে। আনন্দের এ ধরনের কাণ্ডে রনি এবার একেবারেই ভড়কে যায়, কিন্তু তারপরেও সে বলে, স্যার আপনি কিভাবে জানলেন যেটা মেরির ইয়াররিং? তার কথায় আনন্দ উত্তর দেয়, পোস্টমর্টেম করা ডাক্তার আমাকে বলেছিল মেরির একটা ইয়াররিং হারিয়ে গিয়েছে, অন্যটি তার কানে ছিল। যখন আমি তোমার গাড়িতে পাওয়া ইয়াররিংটি মেরির কানের ইয়াররিংয়ের সাথে মিলিয়েছি তখন আমি দুটোকেই একই দেখতে পেয়েছি। এখন আমি তোমাকে আরও কিছু বলবো নাকি তুমি এখন আমাদের ব্যাখ্যা করবে যে তুমি মেরিকে কিভাবে মেরেছিলে? আনন্দের এই কথায় রনির আর কোনো পথ খোলা থাকে না, তাই সে সব কিছু খুলে বলতে শুরু করে। রনির আসল উদ্দেশ্য সম্পর্কে সব খোলাসা হওয়ার পর সিনটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে দেখা যায় 26শে মে তারিখে রনির মায়ের জন্মদিন ছিল এবং সেই উপলক্ষে মেরি রনির বাড়িতে গিফট নিয়েও এসেছিল। এ সময় রনির মা বাইরে থাকায় মেরি সেই উপহারটি সেখানে রেখে চলে যেতে নেয়। তখন তার নজর পড়ে একটা ওষুধের প্যাকেটের উপর এবং তার এটাও মনে পড়ে হিনা এ ধরনের ওষুধ নিয়মিতই খায়। ওষুধের প্যাকেটটি দেখার পর মেরি হিনাকে ফোন করে তার কাছে জানতে চায় এই ওষুধটি কী, এবং হিনা তার কথায় জানায় এটা ডিপ্রেশনের কারণে সাধারণত নেওয়া হয়, তবে ওষুধটি সব বয়সের মানুষ নিতে পারে না, কারণ এটা রক্তচাপ যেমন বাড়াতে পারে আর তেমন কমাতেও পারে। মেরি হিনাকে বলার পর জানতে পারে যদি এই ওষুধটি বয়স্ক মানুষদের দেয়া হয় তাহলে তাদের হৃৎপিণ্ড ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিতে পারে। এই কথাগুলো শুনে মেরি চমকে যায়, আর চমকানো অবস্থাতেই সে রনির কাছে এই বিষয়টা জানতে চায়, কিন্তু রনি তাকে চুপচাপ নিজের ঘরে নিয়ে গিয়ে বলে, এটা আমার আসল মা নয়, আমার আসল মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল। এই পরিবার আমাকে বড় করেছে, কিন্তু আমি সবসময় কিছুই করতে পারতাম না, তারা আমাকে একটা পয়সাও হাত খরচ করতে দেয় না। এই নারী মারা গেলে তার সম্পত্তি এখন আমার হয়ে যাবে, কারণ তারা আমাকে আইনিভাবে দত্তক নিয়েছিল। এসব কথা শুনে মেরি ভীষণ চমকে যায় এবং তাকে বাধা দিতে চায়, কিন্তু হঠাৎ রনির মা সেখানে এসে পৌঁছায়। আর মেরি সে সময় সত্যিটা বলার চেষ্টা করে তার কাছে, কিন্তু রনি তাকে ধরে ফেলে এবং তার মুখ চেপে ধরে তাকে অচেতন করে দেয়। কিছুক্ষণ এভাবে থাকার পর মেরির অজ্ঞান দেহটা রনি চেক করতে শুরু করে এবং তার অবস্থা ভালো না দেখতে পেয়ে তাকে নিজের গাড়ির ডিকিতে ভরে একটা জলাশয়ে ফেলে দেয়, যাতে সবাই মনে করে পানিতে শ্বাসরোধ হয়ে মেরির মৃত্যু ঘটেছে। মূলত এভাবেই মৃত্যু হয়েছিল মেরির, এবং আনন্দের বিচক্ষণতায় কেসটা সফল তদন্ত সম্পন্ন হয়েছিল। আর এভাবেই শেষ হয়েছিল আনন্দ শ্রীবালার গল্প। বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির এক্সপ্লেইন? আশা করি ভালো লেগেছে, মানে আমার বিশ্বাস আর কি। ধন্যবাদ সবাইকে।